সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। মাঝরাতের অন্ধকারে ব্ল্যাক ম্যানশনে এক নিস্তব্ধতার প্রহর গড়াচ্ছে। ম্যানশনের গোপনীয়তার মধ্যে হানিফুল বুঝতে পারেননি যে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় শুরু হতে চলেছে। দিনের পর দিন ক্ষমতাবান সেই মানুষটি ভেঙে পড়েছেন। রাজনীতি, অর্থ, প্রভাব, প্রতিপত্তি কিছুই কাজে আসছে না এখানে। তিনি হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন ভুল দৃষ্টির মূল্যও কত ভয়ঙ্কর হতে পারে। দেয়ালের একপাশে লম্বা কাচের ক্যাবিনেট, ভেতরে সাজানো দূরপাল্লার ধ্বংসের যন্ত্রগুলো, কালো ধূসর ম্যাট ধাতুর নিঃশব্দ অহংকারে দাঁড়িয়ে দেশ বিদেশের নানা রকম স্নাইপার। অন্য পাশের দেয়ালে ঝুলছে বিভিন্ন আকারের ধারালো অস্ত্র, কিছু সরু কিছু ভারী। ঠিক তখনই দরজাটা খোলে, আর যে ভেতরে ঢোকে তার হাঁটার ভঙ্গি ধীর কিন্তু অনিবার্য। প্রথমে সে চারপাশে তাকায়, সবকিছু ঠিক জায়গায় আছে। তারপর হানিফুল ইসলামের সামনে দাঁড়ায়, গম্ভীর স্বরে আওড়ায়, ইউনো, বউ আদর করার সবচেয়ে বড় কাজ। এখন তাড়াতাড়ি আমাকে একটা চুমু দিয়ে দাও। পৃথিবীটা অদ্ভুত, তাই না? তার থেকে অদ্ভুত এখানকার মানুষগুলো। কে কাকে কখন ধোঁকা দেয় বোঝাই যায় না। চলো, মৃত্যুর আগে তোকে একটা সত্য কথা বলি। কিছুদিন আগে তোর উপর যে হামলাটা হয়েছিল, সেটা কে করেছে জানিস? হানিফুল ইসলামের কণ্ঠস্বর থেকে কোনো আওয়াজ বের হলো না, বরং কোনো মতে মাথা নাড়িয়ে বোঝালেন না। আর যে তার চেয়ারের হাতল ধরে ঝুঁকে বলে, তোর আদরের ছোট ছেলে। ছেলের কথা শুনে তিনি এতদিনে যতটা না ভেঙে পড়েছেন, এখন তার থেকেও দ্বিগুণ ভেঙে পড়েন। আর যে আবারও ঠান্ডা স্বরে বুলি ছড়ে, এবার বল, বাচ্চার ইচ্ছে আছে? যখন ক্ষমতার সম্পত্তির জন্য ছেলে তার বাবাকে মারতে চায়, তখন অমানুষ বাবাটাও তার বাঁচতে চায় না। তিনি কাঁপা কাঁপা হাত দিয়ে বন্দুকের দিকে দেখালেন, মানে তাকে গুলি দিয়ে মেরে দিতে। আর যে তার কথা শুনে সন্তুষ্ট হয়ে হেসে ওঠে, নিজের হাসি থামিয়ে আওড়ায়, তুই ভাবলে কিভাবে তোর মৃত্যুটা এত সহজ হবে? তোর ওই দিনের করা একটা অপরাধী তোর সমস্ত জীবনের হিসাব শেষ করে দিয়েছে। আমি সহজ মৃত্যুতে বিশ্বাসী নই, ধীরে ধীরে ভাঙতে বিশ্বাসী। কারণ মৃত্যু শরীরের, কিন্তু ভাঙনটা হওয়া উচিত আত্মার, যেন রোজ সহ কেঁপে ওঠে। আর যে আর কিছু বলে না। সে একটা ধারালো ছুরি তুলে নেয়, সাথে তার মন যেন এক অন্ধকার আনন্দের মধ্যে ডুবে যায়। এক শিকারী অভিজ্ঞান তাকে ঠেলে দেয় অমানবিকতার তুচ্ছতায়। সে নিখুঁতভাবে ছুরির প্রান্ত স্থানান্তরিত করে হানিফুল ইসলামের শরীরে। গভীর শ্বাস নিয়ে আর যে শরীরের প্রতিটি অংশকে যেন এক বৃহৎ চিত্রাকারে কাটতে থাকে। প্রতিটা কাটার সাথে বের হয়ে আসে অঙ্গের অভ্যন্তরীণ সৌন্দর্যের ভয়াবহতা। বুকের মধ্যে একটি অদ্ভুতভাবে গহীন অনুভূতি তাকে যেন পরিণত করে দানবে। সে যেন শিল্পী অথচ নৃশংসতার এক প্রতিনিধিত্বকারীর রূপে। যেমন তীব্রতা নিয়ন্ত্রিত হতে থাকে, তেমনি হানিফুলের প্রতিটি কাটা আর্তনাদ আর্যের মুখে বিকৃত হাসির সাথে মিলে যায়। তার গলা দিয়ে স্বর না বের হওয়া সত্ত্বেও গলা ফাটিয়ে চিৎকার করছে, কিন্তু সামনের মানবের এতে কোনো হেলদোল দেখা গেল না। উল্টো তার মনে হচ্ছে ওনার চিৎকার যেন সামনের মানবের আনন্দ আরো বাড়িয়ে দিচ্ছে। আজ ওনার মনে পড়ছে তার বিছানাতে এসে কত মেয়েরা এমন চিৎকার করতো, কিন্তু এতে যেন ওনার আরো বেশি আনন্দ লাগতো। কত মেয়ের জীবন ধ্বংস করেছেন এভাবে হিসাবহীন, কিন্তু কোনোদিন কল্পনা করতে পারেননি যে তার মৃত্যুটাও এমন ভাবে হবে। সেই রাতের পর একজন ক্ষমতাবান মানুষের নাম ইতিহাস থেকে মুছে যায়, আর কেউ জানতেই পারলো না। আর যে বেরিয়ে এসে আয়নায় নিজের দিকে তাকায়, তার মুখে এক বিকৃত সন্তুষ্ট হাসির রেখা। একজন গার্ড মাথা নিচু করে টাওয়াল নিয়ে আসে, আর যে তাতে হাত মুছে আদেশ ছুড়ে, একটা কফি ওনার ছেলেকে পাঠিয়ে দাও, কেমন নাটক করার জন্য। গার্ড মাথা নাড়িয়ে চলে যায়। আর যে ব্ল্যাক স্পেসে এসে শাওয়ার নিয়ে একটা সাদা টাওয়াল জড়িয়ে বাইরে আসে। ফোন হাতে নিতেই দেখে জ্যাকের ফোন কল। আর যে ফোন উঠিয়ে কানে ধরে, অন্য পাশ থেকে আসে নীরের কণ্ঠ, ও যেন সানার সাথে দেখা করতে না পারে, আর মামের উপর নজর রাখো। ওকে বস, কিন্তু লেডি এই দুদিনে ম্যামের পিছনে কোনো লোক পাঠায়নি। নিশ্চয়ই মা অন্য কিছু করতে চাইছে। মুসাব আর আব্বাসের ওপরও নজর রাখো। এই বলে আর যে ফোন কেটে গায়ে পোশাক জড়িয়ে সানার রুমের দিকে চলে যায়। প্রথমে সানার মুখের উপর ঝুঁকে তার প্রতিটা পার্ট খেয়াল করলো। সেথায় আবারও অধর ছোঁয়ালো, আবার হাত দিয়ে আঁকিবুকি করলো। ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসির রেখা।
তার কণ্ঠস্বর থেকে ফিসফিস করে বের হয়, তুমি আজও সে 14 বছর আগের বাচ্চাটাই, হাসি খুশি, বেখেয়ালি, অভিমানী, আর একটু ভুলো মন। সময় তোমাকে বদলাতে পারেনি, পৃথিবীও না। আবারও নজর বোলালো সারা আদলে। বৃদ্ধাঙ্গুলি দ্বারা ঠোঁট স্লাইড করে আওড়ায় ওয়াই ইউ আর সো বিউটিফুল মাই লাভ। বলে তার ঠোঁটে দীর্ঘ চুমু রাখে। সুইটহার্ট, জাস্ট ওয়েট লিটল মোর টাইম। এই পৃথিবীটা আগে তোমার জন্য ঠিক করে নেই, তারপর তোমাকে সবার সামনে আনবো আমার নামে, শুধু তোমার রণবীরের নামে। তারপর কমফোর্টার টেনে তাকে বুকের সাথে চেপে ধরে ঘুমিয়ে পড়ে। আজকে বাংলাদেশ শুটিং এর শেষ দিন। সে সকাল থেকে শুট শুরু হয়েছে, কেননা কাল আর্যের কোনো শুট করেনি। সন্ধ্যার আলো ধীরে ধীরে নিভে আসছে, সেটার চারপাশে বিশাল লাইটগুলো জ্বলে ওঠে। টেকনিক্যাল টিম শেষ হটের প্রস্তুতি নিচ্ছে। ক্যামেরা ঠিক করা, মাইক চেক। ডিরেক্টর গলা একটু কর্কশ তবু নিয়ন্ত্রণে। লাস্ট শট, সবাই রেডি? সানা নিজের জায়গায় দাঁড়িয়ে, মুখে পেশাদার শান্ত ভাব, কিন্তু চোখে চাপা ক্লান্তি। এসপি কিছুক্ষণ আগে বেরিয়েছে চৌধুরী মহলের উদ্দেশ্যে। সে নাকি বাড়িকে খুব মিস করছে। সানা একটু চাপ দিতেই গড়গড় করে বলে দিল, আজকে খুশদিল ফারুকী ব্যবসার কাজে চট্টগ্রাম গিয়েছেন, তাই সানিটাকে নিয়ে ঘুরতে যাবে। হ্যাঁ, যে একটু দূরে দাঁড়িয়ে সে কথা বলছে কম, তাকাচ্ছে বেশি। তার চোখ বারবার সানার দিকে যাচ্ছে, আবার নিজেকে ফিরিয়ে আনছে। অ্যাকশন। শেষ দৃশ্য শুরু হয়। সবাই নিখুঁত, পেশাদার, সংলাপ ঠিকঠাক, ক্যামেরার মুভমেন্ট মসৃণ, ডিরেক্টরের কণ্ঠে চূড়ান্ত ঘোষণা সবার কানে আসে। Cut. শুটিং শেষ হয়েছে, লাইটগুলো একে একে নিচ্ছে। সেটের কোলাহল ভেঙে পড়ছে ক্লান্ত নিঃশ্বাসে। সানা ড্রেসিং রুমে দাঁড়িয়ে ড্রেস সিলেক্ট করছে ইন্ডিয়ার শুটের জন্য। পরশু জেবি কোম্পানির 25 বছর পূর্ণের পার্টি। তার পরের দিন পুরো টিম ইন্ডিয়ায় যাবে। তার ভাবনার মধ্যে একজোড়া হাত তার কোমর চেপে ধরে পিছন থেকে। তার নাকে আসে কফি উডের সাথে ভ্যানিলার কড়া স্মেল। রমণীর বুঝতে অসুবিধা হয় না যে এটা কে, আর যে পেছন থেকে তার চুল সরিয়ে তার ঘাড়ে চুমু রাখে। সানা বিরক্তিসূচক কণ্ঠে শুধালো, আপনার কি কোনো কাজ নেই? সারাক্ষণ শুধু আমার সাথে চিপকে থাকেন আপনি। বউ আদর করাই তো সবচেয়ে বড় কাজ, যেটা আমি এখন করছি। ইউনো ওয়াইফে, সারাদিন শুট করে আমার সব এনার্জি লস্ট হয়ে গেছে, এখন আমার এনার্জি লাগবে। এনার্জি লস্ট হলে এনার্জি বিস্কিট খান, এনার্জি ফুল পাওয়া যাবে। এনার্জি বিস্কুট অন্যের এনার্জি পেলেও বিবাহিত পুরুষদের এনার্জি থাকে বউয়ের চুমাতে। তুমি কি বাচ্চা মেয়ে? এসব জানো না? এখন ফটাফট আমাকে এনার্জি দাও। না, আমি জানি না। এখন আপনি আমাকে ছাড়বেন নাকি আমি আপনার কানে নিচে বাজাবো? আর যে সেদিকে কোনো খেয়াল নেই। সে আকমনে নিজের কাজ করেই চলেছে। সানা বহু কসরতে তার হাত সরিয়ে সামনে ফেরে। ও রণবীর, রমণীকে আর বাকিটা বলতে না দিয়ে আর যে তার কোমর চেপে ধরে তাকে একটু ওপরে তুলে আঁকড়ে ধরল তার গোলাপি অধর। সারহাদের চোখে মুখে খুশির রেজ স্পষ্ট। সে সানার সাথে কথা বলার উদ্দেশ্যে ধীরে ড্রেসিং রুমের করিডোরে এগোয়। ড্রেসিং রুমের দরজাটা পুরো বন্ধ নয়, অল্প ফাঁক। ভেতর থেকে আলো গড়িয়ে বেরোচ্ছে। সে আলোয় সে যা দেখে সেটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সানা আর আরজি দুজন খুব কাছে, এতটাই কাছে যে মাঝখানে বাতাসেরও জায়গা নেই। আরজের হাত সানার কোমরে, সানার আঙ্গুল আরজের শার্টের কলার আঁকড়ে ধরা, আর তারপর একটি চুম্বন। সারহাদের চোখের পাতা নড়ে না। মুহূর্তটা তার কাছে শব্দহীন বিস্ফোরণ। তার বুকের ভেতর যেন কেউ হঠাৎ করে সব বাতাস টেনে নেয়। এই দৃশ্যটা তার মাথার ভেতরে ধীরে ধীরে ঢুকে পড়ে বিষের মতো। তার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। বুকের গভীরে জমে থাকা আগুনটা হঠাৎ করে জ্বলে ওঠে। তার চোখ আগুনের মতন লাল, শ্বাস দ্রুত। সব ভাঙা নীতি, সব জমে থাকা ক্ষোভ, সব হিংসা, সব একসাথে তাকে টেনে আনে ড্রেসিং রুমের দিকে। সারহাদ হঠাৎ ভেতরে ঢুকে আরজের হাত ধরে টান দেয় সানার কাছ থেকে দূরে সরানোর জন্য। আরজে কিছু বুঝে ওঠার আগেই তার মুখে পড়ে সারহাদের থাবা। সানা বিস্ফোরিত চোখে সারহাদকে অবলোকন করে এগিয়ে যায় আরজের দিকে। রণবীর, আরজে নিজেকে সামলে ফিরে তাকায়, তার চোখে আগুন। একবার সারহাদের দিকে তাকিয়ে রমণীর দিকে আদেশ ছড়ে, সানা, গাড়িতে যাও। কিন্তু গো। মূলত সে সানার সামনে কোনো সিন ক্রিয়েট করতে চায় না, কিন্তু রমণী যাওয়ার আগে সারহাদ তার পথ আটকে দাঁড়াবে এমন সময় আরজে 2 হাতে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রমণী বেরিয়ে পড়তে আরজে কোনো আগমনী বার্তা ছাড়াই সারহাদের উপর পাল্টা হামলা চালায়। দুজনের শক্তি একে অপরের দিকে ছুটে আসে। ঘরের চারপাশে লাইটের চিলতে আলো ঝাপসা হয়ে ওঠে। ভেতরের বাতাস ভারী হয়ে ওঠে। ঘুষের প্রতিধ্বনি কানে বাজে। ঠোঁটের কাছে হালকা লাল দাগ।
হাতের আঙুলে নড়াচড়া, কিন্তু দুজনেই এতটা শক্তিশালী যে একে অপরকে সামলানো দেয়। কিয়ৎকাল পরে প্রবেশ ঘটে জ্যাক ও ইয়ানের। সানা গিয়ে জ্যাককে সব বলতে সে দৌড়ে আসে, কিন্তু ভেতরের দৃশ্য দেখে দুজনেই অবাক। জ্যাক দৌড়ে গিয়ে আর্যের হাতে হাত রেখে তাকে আটকায়, আর্যকে কোনো মতে কিছুটা ঠেকায়। ইয়ানা সারহাদকে পেছন থেকে জোরে ধরে রাখে, তারপরও সারহাদ থামতে চায় না। হঠাৎ সারহাদ নিজের দন্তপাটি পিষে বাক্য ছড়ে, হিসেবটা যদি 12 বছরের না হতো তাহলে ওর দিকে হাত বাড়ানোর জন্য 12 সেকেন্ডও লাগতো না। তার আগেই তোর কাহিনী শেষ হয়ে যেত। বাক্যখানে শ্রবণ হতেই আর্যের হাতের উল্টো পিঠে ঠোঁটের কোণের রক্তটুকু মুছে অট্টহাসিতে ফেটে পড়ে। সারহাদ বুঝলো না তার হাসির কারণ। লিসেন কেয়ারফুলি সারহাদ চৌধুরী, তোর হিসেবটা যদি মম পর্যন্ত থাকতো আমি ছাড় দেওয়ার কথা ভাবতাম, কিন্তু খেলাটা যদি ওয়াইফে এসে থামে তাহলে আমি কাউকে ছাড় দিই না। মাইন্ডেড। বিস্ময়ে কথা বন্ধ হওয়ার জোগাড় হলো সারহাদের। তারপর অস্ফুট স্বরে আওড়ায়, ওয়াইফ? Yes, you fucking idiot. She is my wife. And remember that. Sana is only mine. বাক্য শেষ করে আর্যে বেরিয়ে পড়ে জ্যাকের সাথে, কিন্তু পেছনে থাকা সারহাদের মাথায় শি ইজ মাই ওয়াইফ বাক্যটা যেন বজ্রপাতের মতো নেমে আসে। সবকিছু থমকে যায়। তার রাগ, তার ঘৃণা, তার প্রতিশোধের তাগাদা সবই হঠাৎ ফাঁকা হয়ে যায়। চোখের সামনে আলো ঝাপসা হয়ে আসে, বুকের ভিতর জমে থাকা আগুন অচল হয়ে পড়ে। হাত শিথিল, পা মাটিতে থেমে থাকে, শ্বাস বন্ধ হয়ে আসে। তার মন তার নিজেরই কাছে বিশ্বাসযোগ্য নয়। ভাঙা হাহাকার, এক ধরনের নীরব আতঙ্ক। তার মনে এক ঘুণে শব্দ গেঁথে যায়। এমনটা হতেই পারে না। মেরি সানা। ইয়ান এগিয়ে এসে তাকে ধরার আগে সারহাদ হাত উঁচিয়ে তাকে থামিয়ে দেয়, শক্ত কণ্ঠে আদেশ ছড়ে। আউট। ইয়ান কিছু না বলে দাঁড়িয়ে থাকে। সারহাদ আবারও মুখ তুলে কিছু বলার আগে সে বেরিয়ে পড়ে। মূলত সারহাদ কাউকে নিজের ভেঙে পড়া দৃশ্য দেখাতে চায় না। সারহাদ পিছিয়ে গিয়ে দেয়াল ধরে দাঁড়ায়, শ্বাস ছোড়া ভারী, গলা কেঁপে উঠেছে। তার ভেতরে যেন এক অদৃশ্য আগুন নিভে গেছে, আর তার জায়গায় শুধু শূন্যতা। এই শূন্যতা নীরব, অদৃশ্য, কিন্তু তাকে ভেঙে দিয়েছে সম্পূর্ণভাবে। মাথার ভেতর ভয়াবহ অতীতের হাতছানিগুলো ধরা দিচ্ছে। বড় বড় শ্বাস ফেলে নিজেকে সামলানোর চেষ্টা করছে বারবার। তারপরও যেন শ্বাস আটকে আসছে। এই মুহূর্তে তাকে একটা জিনিসে কন্ট্রোল করতে পারে, ড্রাগস, যা গাড়িতে রয়েছে। সে নিজের দুই হাতে সর্বশক্তি দিয়ে চুল চেপে ধরে বসে পড়ে। ভেসে ওঠে অতীতের কিছু খণ্ডাংশ। সারা শরীর রক্তাক্ত হয়ে বসে আছে এক 19 কি 20 বছরের যুবক। গুটি গুটি পায়ে তার দিকে এগিয়ে আসে এমন আরেকজন, যার চোখে মুখে ভয়। সে রক্তাক্ত যুবকের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে আওড়ায়, রক্তে ভয় লাগে না তোমার? অট্টহাসিতে ফেটে পড়ল ছেলেটা। ঝং ধরা সেই হাসিতে যেন দেয়ালগুলো কেঁপে উঠেছে। চোখ তুলে তাকালো সামনের যুবকের দিকে। তার চোখে দেখে কেমন আটকে উঠে সে। চোখের শিরাগুলো এতটা লাল যেন রক্ত ঝরছে। রক্ত আমার নেশা। গা ছমছমে সে দৃশ্য আর মনে করতে চায় না সারহাদ। এক প্রকার বিধ্বস্ত অবস্থায় বেরিয়ে পড়ে ড্রেসিং রুম থেকে। সে বেরোতেই পিছু নেয় ইয়ান। সারহাদ গাড়িতে ওঠার আগেই সে ধরে ফেলে। বস, আমি ড্রাইভ করি। সারহাদ তার থেকে রক্তচক্ষু নিয়ে তাকায়। ইয়ান তার দৃষ্টি দেখে হাত সরিয়ে নেয়। সারহাদ উঠে চলে যায়। ইয়ানের মনে হলো সে বহুদিন পর ইতালির সেই বিস্টকে দেখেছে, যাকে সারহাদ কবর দিয়ে এখানে এসেছে শুধুমাত্র তার সানামের জন্য। রেস্টুরেন্টের মুখোমুখি বসে আছে এসপি আর সানিতা, কিন্তু এসপির চোখে মুখে খুব রাগ স্পষ্ট। সে নিজের দন্তপাটি পিষে কফিতে চুমুক দিচ্ছে আর সামনের সিনেমা দেখছে। ইচ্ছে করছে সামনের রমণী চড়িয়ে দাঁত ফেলে দেয়। আর পাশে যে ওয়েটার দাঁড়িয়ে আছে তার তো কথাই নাই। কখন থেকে সানিতা অর্ডার দেওয়ার জন্য মেনু কার্ড দেখছে আর প্রতিটা রেসিপির ক্রাইটেরিয়া জানতে চাইছে। ওয়েটার ঠোঁটে মুচকি হাসি ঝুলিয়ে তাকে একটা একটা করে ক্রাইটেরিয়া বলছে। এসপি শুধু এদের কাণ্ড দেখছে আর টেবিলের নিচে হাত বারবার মুষ্টিবদ্ধ করছে। ওয়েটার বলতে শুরু করে, এটাতে চিকেন আছে। সাথে আর কি কি আছে? এসপি এবার রেগে দাঁড়িয়ে হুঙ্কার ছড়ে। সাথে তোর বাপের মাথাও আছে। এবার ওয়েটারের দিকে তাকায়। আর আপনি গিয়ে কোনো বয়স্ক ওয়েটারকে পাঠান যার অভিজ্ঞতা আছে। সানিতা এসপির কাণ্ড দেখে ঠোঁট টিপে মনে মনে হাসছে। তার মানে সানার বলা ট্রিক্স কাজ করছে। এরপর শুরু হবে আসল খেলা। ওয়েটার ঠোঁটে মেকি হাসি ঝুলিয়ে মিনমিনিয়ে বলে, স্যার, এখানে তো সবাই ইয়াং এবং অভিজ্ঞ। তার মানে সবগুলো লাফাঙ্গা এই রেস্টুরেন্টে। ফারহাদ ভাই, এগুলো কি রকম ল্যাঙ্গুয়েজ? তুমি এভাবে কেন বলছো? তুই একদম কথা বলবি না।
তারপর দাঁত খিচিয়ে বলে, থক, লাগবে না কাউকে। এইদিকে মেনু কার্ড দেন, আমি ওকে ক্রাইটেরিয়া একদম ভালো মতো বোঝাবো। আপনি যান। ওয়েটার তার দিকে তাকিয়ে মুখ কালো করে চলে গেল। এসপি সানিতার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে আওড়ায়, এবার বল, আর কোনটার ক্রাইটেরিয়া জানতে চাস? সানিতা একটা রেসিপি দেখতেই এসপি বলে, এইটা তোর বাপের কিডনি কলিজা গুদা দিয়ে বানানো। এরপর বল। এসপি 4-5 বার বলার পরও সানিতা যখন কিছুই বলল না, তখন এসপি চোখ তুলে তার দিকে তাকাতেই দেখে সানিতা চোখ দিয়ে পিছনের দিকে ইশারা করছে। এসপি ভ্রুকুটি করে তার দিকে তাকিয়ে প্রশ্ন করে, বারবার কি পেছনে তাকাচ্ছিস? পেছনে আবার ওই ওয়েটার দাঁড়িয়ে নাকি? সানিতা মুখে কিছু না বলে ভয়ার্থ দৃষ্টি জোড়া দিয়ে তাকে আবারও ইশারা করে। এসপি বিরক্ত হয়ে বলে, আব্বে, বারবার পেছনে তাকাচ্ছিস কেন? এমন মনে হচ্ছে পেছনে তোর বাপ দাঁড়িয়ে। আর তোর বাপ থাকলেও আমার কি? তোর বাপকে আমি 4 আনার ভয় পাই না। আর এটা তোর বাপ, উনি তো বাপের নামে ছাপড়ি ছাপ। বেটা ভবিষ্যতে শ্বশুর নামক অসুর হয়ে আমার ঘাড়ে বসবে। সানিতার এবার মাথায় হাত ফিসফিসিয়ে বলে, প্লিজ ফারহাদ ভাই, পিছনে তাকাও। কি বারবার পেছনে পেছনে? এই বলে এসপি পিছনে তাকাতেই তার কথা বন্ধ হয়ে গেল। নজর আটকে গেল অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকা খুঁজদিল ফারুকিতে। এমন মনে হচ্ছে সে এখনই তাকে পানির সাথে ঢোক গিলে খেয়ে ফেলবে। এসপি মুখে মেকি হাসি ফুটিয়ে মিনমিনিয়ে বলে, মাম্মা, মানে মানে মাম্মি, ধুর মামা, শালা আমাকে কটকটির রোগে ধরেছে। আপনি এখানে খেতে এসেছেন? খেতে এসেছেন বুঝি? বসেন, কি খাবেন? আমি ক্রাইটেরিয়া বলছি, আই মিন অর্ডার দিচ্ছি। কি নেবেন? এসপি এক নিঃশ্বাসে বলতে শুরু করলো, চিকেন রোস্ট, চিকেন বিরিয়ানি, চিকেন কোরমা, চিকেন কারি, চিকেন ফ্রাই, চিকেন চপ, চিকেন তন্দুরি, চিকেন রেজালা, চিকেন হান্ডি, চিকেন মাখনি। এসপির কথা কেটে হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিলেন খুঁজদিল ফারুকি। নিজের দন্তপাটি পিষে বলেন, ব্যাস, আমি বুঝে গেছি তুমি এককালে চিকেনের ফার্মে কাজ করতে। আর তুমি আমার সাথে বসবে কেন? আমি তো বাপ নামক সাপড়ির সাপ, শ্বশুরের নামক অসুর। কি বলছেন কি মামা? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এত বড় সত্য কথা, মানে মিথ্যা কথা আপনাকে কে বললো? আমি তো এতদিন জানতাম তুমি শুধু আওয়ারাগিরি করো, এখন তো দেখছি তুমি পোল্টি বাজো। দাঁড়াও হতচ্ছাড়া, তোমার আওয়ারাগিরি আজ বের করব। এই বলে তিনি একটা বাটার নাইফ তুলে এসপির দিকে এগিয়ে গেলেন। এসপির এতে দেখে চোখ কপালে, সে উল্টো দিকে ফিরে লাগালো দৌড়। খুঁজদিল ফারুকিও তার পিছু পিছু। হতচ্ছাড়া কোথাকার, দাঁড়াও, আমি আজকে তোমাকে খুন করব। দেখুন মামা, কাল পত্রিকার পাতায় উঠবে একটা বামার হাতে ভাগনা বাটার নাইফ দিয়ে খুন। আমি নিজে হাতে হেডলাইন লিখব, তার আগে তোমাকে খুন করব। তারা দুজন একটা টেবিলের চারপাশে ঘুরতে ঘুরতে শুরু করে। দেখুন মামা, আপনি ভুল করছেন। আমি ওকে এখানে ডেটার জন্য আনিনি। তো কেন এনেছো? কেননা বাড়িতে কেউ নেই যে রান্না করে খাওয়াবে, সেই জন্য আমি ভাবলাম আপনার মেয়েকে ভাতের অভাবে মারা যাবে, তাই আমি তো ভাত খাওয়াতে আনলাম। আপনি তো জানেন ক্ষুধার্তকে খাওয়ানো সৎকায়ে জারিয়া। ওনার পা থেমে গেল, কপালে ভাঁজ ফেলে সুধান, তুমি সদাকারের জারিয়ার জন্য আমার মেয়েকেই পেয়েছো, আর তোমার দুমুঠো ভাত খাওয়ার জন্য আমার মেয়ে মরবে না, কিন্তু তুমি নিশ্চিত আমার হাতে খুন হবে। আমি তো আপনার মেয়ের খেয়াল রাখছিলাম। আচ্ছা, শিয়াল মুরগির খেয়াল রাখছিল, দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি। এই বলে দুই মামা ভাগ্নে পুরো রেস্টুরেন্টে দৌড়াদৌড়ি শুরু করে দিল। এসপি সামনে আর পেছনে খুঁজদিল ফারুকি। সানিতা কি বাবাকে আটকাবে না এসপি কে? পাপা প্লিজ স্টপ পাপা, ফারহাদ ভাই। কিন্তু না, খুঁজদিল ফারুকি আজ শোনার মুডে নেই। তিনি এসপি কে ধরার চেষ্টায়। আজকে এই ছেলেকে তিনি ছাড়বেন না। কত বড় সাহস ওনার অগোচরে ওনার মেয়েকে নিয়ে আওয়ারাগিরি করতে এসেছে। কিন্তু কেউ দূর থেকে এসব কিছু মজা নিচ্ছে। আর সে কেউ না, ওই সময়কার ওয়েটার। সে গুটি গুটি পায়ে এগিয়ে গেল সানিতার দিকে। ম্যাম, আমি কি আপনাকে ক্রাইটেরিয়া বোঝাবো? আরে আপনি জানতো এখানে আমার ভবিষ্যৎ দৌড় আছে, আর আপনি ক্রাইটেরিয়া দিয়ে পড়ে আছেন। ওয়েটার মুখ বাঁকিয়ে চলে গেল। সানিতা মনে মনে ভাবছে সানা আর সে মিলে প্ল্যান করেছিল এসপিকে এখানে নিয়ে এসে তাকে জেলাস ফিল করাবে, তারপর সে রেগে খুঁজদিল ফারুকের সামনে বলে দেবে। কিন্তু এখন তো তাদের প্ল্যানের উল্টোটা হয়ে গেল। এসপি দৌড়ে এসে তার গাড়িতে উঠে গেল। খুঁজদিল ফারুকি তার পিছু পিছু দৌড়ে আসেন। তিনি আসার আগে এসপি গাড়ি নিয়ে হাওয়া গাড়িতে বসে যেন হা ছেড়ে বাঁচলো। এখন শুধু আমাকে একমাত্র ব্রোই বাঁচাতে পারবে। এসপির কালো জিপ চলতে শুরু করলো সরহাদের রোজ হাউসের উদ্দেশ্যে।
আর যে ফ্ল্যাটে এসে কাউকে কিছু না বলে সোজা নিজের রুমে চলে যায়। দরজা বন্ধ করে জ্যাকেটটা খুলে ছুঁড়ে ফেলে দেয় ডিভানের উপর। তার শ্বাস ভারী, চোয়াল শক্ত, চোখের সামনে বারবার সারহাদের মুখ ভেসে উঠছে। হঠাৎ সে আয়নার সামনে দাঁড়িয়ে যায়, নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তোকে ওই দিন ছেড়ে দেওয়াই ভুল ছিল। আর যে টেবিলের ওপর থাকা ওয়াইনের গ্লাসটা তুলে আছাড় মারে দেয়ালে। চূর্ণ চূর্ণ শব্দ ঘর কেঁপে ওঠে। কাঁচের টুকরো মেঝেতে ছড়িয়ে পড়ে। তার হাত মুষ্টিবদ্ধ, শিরাগুলো ফুলে উঠেছে যেন চামড়ার নিচে আগুন বয়ে চলেছে। তারপরে আয়নার দিকে তাকিয়ে একের পর এক থাবা বসাতে থাকে। এদিকে সানা কখন থেকে রুমে পায়চারি করছে, একবার ডান দিকে একবার বাঁ দিকে। সে গাড়িতে বারবার জিজ্ঞেস করছিল আরজেকে তার ঠোঁটের কোণে হাতে রক্ত কেন, কি হয়েছিল, স্যার কেন এমন করেছিল। কিন্তু আরজে কিছুই বলেনি। সানা একবার ভাবছে আরজেকে কি দেখবে, কিন্তু আবার ভাবছে না থাক। মন আর মস্তিষ্কের দ্বন্দ্বে সে মনকে সায় জানালো। গুটি গুটি পায়ে এগিয়ে গেল আরজের রুমের দিকে। আজ সে বহুদিন পর আরজের রুমে যাচ্ছে। আগেও কদাচিৎ যেত। আরজের রুমের দরজা বন্ধ। সানা নব ঘুরে ভেতরে প্রবেশ করতে বিস্ময়ের চোয়াল ফাঁক হওয়ার জোগাড়। কেননা চোখের সামনে আরজের দুই হাত, চোখে মুখে সব জায়গায় রক্ত। বারবার হাত মুষ্টিবদ্ধ করছে আর খুলছে। তাকে কেমন ভয়ঙ্কর দেখাচ্ছে। আরজের রুমে কেউ এসেছে অনুভূত হতেই চোখ তুলে তাকায়। নজরে আসে সানা। আরজে গভীর শ্বাস টেনে নিয়ে তার দিকে রুক্ষ স্বরে প্রশ্ন ছড়ে, ওয়াইফি, গেট আউট। কিন্তু সানা গেল না, বরং তার দিকে এগিয়ে আসে আরো 2 কদম। রণবীর, হোয়াটস রং উইথ ইউ? এত রক্ত! রমণীর কণ্ঠস্বর থেকে বাকি বাক্যটুকু বের হলো না, তার আগেই চোখাচোখি হয় একজোড়া রক্তচক্ষুর সাথে। আর যে চোখের শিরা উপশিরাগুলো লাল হয়ে উঠেছে, শ্বাস ভারী, বুক ওঠা নামা করছে দ্রুত। আর যে তার দিকে এগিয়ে এসে নিজেকে যথেষ্ট শান্ত রেখে আওড়ায়, দেখো ওয়াইফি, এখন আমি নিজের মধ্যে নেই। আমি জানি না কি করে ফেলবো। তুমি ঠিক 3 গণনার মধ্যে বের হবে, আর না হয়। সানা তার কথা পাত্তা না দিয়ে নিজের হাতখানা বাড়িয়ে দিল আরজের রক্তাক্ত হাতের দিকে। বিচলিত কণ্ঠে জানতে চাইলো, রণবীর, হাত এভাবে! 1, 2। আরজের স্বর থেকে আর 3 বের হলো না। সে রমণীকে এক ঝটকায় কোলে তুলে ফেলে দিল বেডে। এক টানে নিজের পরনের টি শার্ট খুলে ফেলে দিল নিচে। রমণী তার উদ্দেশ্য বুঝতে পেরেই পালাতে চাইল, কিন্তু সে পিছিয়ে যাওয়ার আগেই আরজে তার উপর ঝুঁকে আসে। রমণীকে বিছানার সাথে চেপে ধরে তার গ্রীবায় মুখ ডুবিয়ে নেশাময় স্বরে আওড়ায়, I'm gonna hurt you deeply, my love. সারহাদ হাওয়ার বেগে কোনো মতে ড্রাইভ করে রোজ হাউসে আসে। প্রতিমধ্যে 2 বার অ্যাক্সিডেন্ট করতে নিয়েছিল। ড্রাগস না নেওয়ার ফলে চোখ মুখ ঝাপসা হয়ে আসছে। তার বিষাদপূর্ণ জীবনে এক টুকরো প্রশান্তি ছিল এই গোলাপগুলো, কিন্তু আজ এগুলো প্রতি কেমন বিতৃষ্ণা চলে এসেছে। চোখ ভীষণ জ্বালা পোড়া করছে। এক মুহূর্ত দেরি না করে পকেট থেকে ছোট ওয়াইনের বোতলটা বের করে ঢেলে দিল গোলাপ গাছগুলোর ওপর। অন্য পকেট হাতে লাইটার বের করে ফেলে দিয়ে চলে গেল ভিতরে। সে নিজেও জানে না সে ঠিক কি করছে। তার মস্তিষ্কের ভেতর অতীত বর্তমান সবকিছু একসাথে ধরা দিচ্ছে। এলোমেলো চিত্তে পা ফেলে সিঁড়ি ভেঙে উপরে যাচ্ছে। বারবার মাথা ঝাঁকা দিয়ে ভেতরের চিন্তাগুলো বের করতে চাইছে। তারপরও ভেসে উঠছে বিষাক্ত মুহূর্তগুলো। সারহাদ, ইউ আর এ কাওয়ার্ড। তোমাকে ওর রক্তের মূল্য চুকাতে হবে। রক্ত আমার নেশা। ড্যাড, প্লিজ ওপেন ইউর আইস, ড্যাড। বহু কষ্টতে ওই রুমে আসে, যে রুমে প্রথম সানাকে এনে রেখেছিল ওই দিন। দেয়ালের পেন্টিং সরাতে বেরিয়ে আসে তার সেই সিক্রেট রুম, যেখানে সানার হাজার হাজার ছবি, কিছু কাছে বাঁধানো, কিছু নিজের হাতে আঁকা পেন্টিং। তবে এর মধ্যে সবচেয়ে বেশি ছোটবেলাকার ছবি। সারহাদ আর নিজেকে ধরে রাখতে পারল না। চিৎকার করে হাঁটু গেড়ে বসে পড়ল ফ্লোরে। তার চিৎকারে মনে হচ্ছে দেয়ালগুলো ফেটে যাবে। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অবাধ্য অশ্রুজল। নিজের 2 হাতে চুল খামচে ধরে। চোখের সামনে ভেসে ওঠে সেই মায়াবী আদর, অতীত। ফারুকি নিবাসের পুকুর ঘাটে সারহাদ বসে। আর মাত্র 2 দিন আছে তার ইতালি যেতে, কিন্তু তার এক ফোঁটাও ইচ্ছা নাই যাওয়ার। বৃষ্টির সামনে যেখানে সানা, এসপি আর সানিতা মিলে খেলছে। হঠাৎ সানিতা পড়ে ব্যথা পেয়ে কান্না শুরু করে দেয়। এসপি তড়িঘড়ি করে মামার ভয়ে সানিতাকে কোলে নিয়ে একটু সামনে যায়। এটা সেটা দেখিয়ে তাকে ভালো করতে, না হয় মামা তার খবর করবে ওনার একমাত্র মেয়েকে ব্যথা দেওয়ার জন্য। সানা তাদের সাথে যাওয়ার আগে পেছন থেকে সারহাদ ডেকে ওঠে, সানা, এদিকে আসো। সানা বিরক্তিতে কপাল কুঁচকে সারহাদের দিকে এগিয়ে আসে। আঙুল চেয়ে শক্ত কণ্ঠে বলে, তোমায় কতবার বলেছি আমার নাম সানা, শুধু সানা। আচ্ছা বাবা, সরি সানা, ওকে? তুমিও তো আমাকে সারাত বলো, আমি কি রাগ করি? আচ্ছা, এখানে বসো।
বসলে চকলেট দিবে? সারহাদ পকেট থেকে চকলেট বের করে খোসা ছাড়িয়ে সানার হাতে দিল। সানা খুশি হয়ে গেল, তার হাত থেকে নিয়ে খেতে শুরু করলো। সারহাদ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে, সানা পুরো মুখে হাত সব চকলেট দিয়ে ভরিয়ে ফেলেছে। সারহাদ মুচকি হেসে শুধালো, আচ্ছা সানা, ভাবো তোমার কাছে একটা আলাদিনের চেরাগ আছে, আর তুমি 3টা নয় যত ইচ্ছা তত উইশ করতে পারবে, তাহলে তুমি কি কি চাইবে? চাইলেই পূরণ হয়ে যাবে? তুমি চাইলে পূরণ হয়ে যাবে। তাহলে আমি অনেকগুলো চকলেট চাইবো। মঞ্জুর। তারপর? তারপর আবারও চিপস। মঞ্জুর। তারপর? তারপর একটা গোলাপ গাছে ভরা বাড়ি, যেমনটা আমি মোবাইলের কার্টুনে দেখি। মঞ্জুর। বাচ্চা সানা একটার পর একটা নিজের ইচ্ছা বলে যাচ্ছিল, আর পাশে বসা সারহাদ তার দিকে মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে এক হাতে গালে ঠেস দিয়ে বলে যাচ্ছে, মঞ্জুর মঞ্জুর, তোমার সব উইশ সব মঞ্জুর। তার পরিবর্তে তুমি জাস্ট আমার একটা উইশ রাখবে। সানা চোখ তুলে তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। কি? আমি চকলেট থেকে শুরু করে সবকিছু এনে দেব, তুমি শুধু আমার জন্য অপেক্ষা করবে। সত্যি দিবে? হুম। সানা কিয়ৎক্ষণ তাকে চোখ ছোট ছোট করে অবলোকন করলো, তারপর তার হাতে হাত রেখে বলে, ওকে, কিন্তু আমার অনেকগুলো চকলেট লাগবে। পুরো ফ্যাক্টরি হলে চলবে তো সানা? সানা কিছু বলার আগেই দূর থেকে আসে রেসপির আওয়াজ। এই সানার বাচ্চা, এইদিকে আয় না। দেখ, এই মেয়ে চুপ করছে না, কখন থেকে ভ্যাঁ ভ্যাঁ করেই যাচ্ছে। কিছু কর একে। তুই ওকে ফেলেছিস, তুই ওকে ভালো কর। এই বলে সানা চলে গেল সেই দিকে। সারহাদ চোখ খুলে বড় বড় শ্বাস ফেলে বিড়বিড়ালো, সব মিথ্যা, সব মিথ্যা। তুমি তোমার কথা কেন রাখোনি সানাম? আমি তোমার জন্য সবকিছু ছেড়ে দিয়েছি, আর তুমি তোমার একটা তুমি আর তুমি আমার একটা উইশ রাখোনি কেন সানাম? মুহূর্তে মাথা চেপে ধরে উঠে দাঁড়ালো। কাচের ফ্রেম বাঁধানো সানার ছবিতে একের পর এক থাবা বসিয়ে দিল নিজের সর্বশক্তি দিয়ে। মুহূর্তে কাঁচ ভেঙে টুকরোগুলো তার হাতে বিঁধে যায় বিশ্রীভাবে। হাত বেয়ে গড়িয়ে পড়তে থাকে তাজা রক্তের ফোঁটা। কণ্ঠস্বর চিরে বের হয় গগন কাঁপানো চিৎকার। কেন সানাম? কেন তুমি অন্য কারো হলে, কেন আমার হলে না? কিয়ৎকাল পর ক্লান্ত হয়ে হাঁটু গেড়ে বসে পড়ে ফ্লোরে। সারহাদের মতো শক্তপোক্ত পুরুষটা ভেঙে পড়েছে, সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। আজ হাঁটুতে বিঁধে গেল অসংখ্য কাচের টুকরো। অতীত, বর্তমান, ভালোবাসা, ক্ষমতা, প্রতিশোধ সব মিলিয়ে যেন তার মস্তিষ্ক ফাটার উপক্রম। গড়িয়ে পড়ল মেঝেতে, চোখগুলো ভীষণ জ্বালা পোড়ায় বন্ধ হতে চাইছে। ততক্ষণে পুরো বাগানে আগুন ছড়িয়ে পড়েছে। রোজ হাউসের চারপাশ দাও দাও করে আগুন জ্বলছে। তার সাথে চোখ ঝাপসা হয়ে বন্ধ হওয়ার আগে আবারও ভেসে উঠল মায়াবী আদরের বাচ্চাটা, যে তার দিকে হাত বাড়িয়ে রেখেছে। যদিও এটা তার কল্পনা, তবু বহু কষ্টতে সেও তার হাতখানা বাড়িয়ে দিল। কানে বাজতে শুরু করলো মেইলি মিষ্টি রিনরিনে কণ্ঠস্বর। হেই সারাদ। না, তার হাত ধরেনি সানাম, এড়িয়ে চলে গেল তাকে ফেলে। রক্তাক্ত হাতখানা আবারও নিচে পড়ে গেল। চোখ সম্পূর্ণ বন্ধ হওয়ার আগে মুখ থেকে নিঃসৃত হলো একটা বাক্য, আর কয় যুগ চাইলে তুমি আমার হবে সানাম? রিজভির কেবিনে বসে আছে ঈশানী আর রওনা। টেবিলের নিচে ঈশানীর হাত বারবার মুষ্টিবদ্ধ করছে আর ঘুরছে। কপালের দুপাশে দেখা দিচ্ছে চিকন ঘামের রেখা। পাশে বসা রওনাকে এটা দৃষ্টিগোচর হয়নি। সে নিজের হাতখানা বাড়িয়ে দিল ঈশানীর দিকে। রমণী হাতে কারো স্পর্শ অনুভূত হতে চোখ তুলে তাকায়। নজরে আসে রওনাক তার দিকে তাকিয়ে চোখে সান্ত্বনা দিচ্ছে। ঈশানী একটা শুকনো ঢোক গেলে রিজভির দিকে তাকিয়ে বলে, রিজভি ভাই, সব ঠিক আছে তো? রিজভি নাকের জগার চশমাখানা আরেকটু উপরে তুলে তারপর রিপোর্টটা সামনে রাখে। হোয়াটস রং উইথ ইউ ঈশা? গত 2 মাসের রিপোর্ট অনেক ভালো ছিল, কিন্তু এই মাসের রিপোর্ট অনেক খারাপ এসেছে। নিশ্চয়ই তুমি কিছু নিয়ে অনেক বেশি টেনশন করেছো। আসলে রিজভি ভাই, আমি একটু শুটিংয়ে। তার কথা কেটে রিজভি শক্ত কণ্ঠে বলে, ঈশা, তুমি জানো তোমার কন্ডিশন? আমি তোমাকে অনেকবার বলেছি তুমি টেনশন একদমই নিবে না। আমি তো ভেবেছিলাম তোমার রিপোর্ট গত 2 মাসের মতো ভালো থাকলে আগামী 3 মাসের মধ্যে অপারেশন করতে পারবে, কিন্তু এরকম হলে আরও 1 বছর তোমাকে অপেক্ষা করতে হবে অপারেশনের জন্য। ঈশানী নিজের মাথা নিচু করে মিনমিনিয়ে বলে, আই এম সরি রিজভি ভাই, আমি নিজের খেয়াল রাখবো। দেখো, যা হওয়ার তা হয়েছে। এখন থেকে কোনো রকম মানসিক চাপ নিবে না তুমি, এতে তোমার ব্রেনের উপরে ব্যাড ইফেক্ট পড়বে। আর তুমি জানো তোমার জন্য এই অপারেশনটা কতটা ইম্পর্টেন্ট। কিসের ভাবনা এত তোমার? ঈশান আমাদেরও বেস্ট ফ্রেন্ড ছিল। আমি আর যে তো আছি তোমার ভাইয়ের মতো। ঈশানী আর যে তার ভাইয়ের মতো শুনে মুখ আরেক দিকে ফিরিয়ে নিল।
রিজভি বুঝে গেল, একটা দীর্ঘশ্বাস ছেড়ে বোঝাতে লাগলো, দেখো ঈশা, যে তোমার হবে না তাকে ভুলে যাওয়াই ভালো। শুধু শুধু কেন আরজের পিছনে পড়ে আছো? তুমি তো নিজেই জানো ও তোমাকে কোনোদিনও অ্যাকসেপ্ট করবে না। আর তার জন্য তুমি সানাকে দায়ী করতে পারো না, কেননা তাদের বিয়ে হয়েছে মাত্র 1 বছর। আর তুমি আরজেকে জানো গত 6-7 বছর ধরে। তোমাকে অ্যাকসেপ্ট করার হলে কবেই করে নিত। বিয়ের আগে যখন করেনি, তাহলে বিয়ের পরও ওর জন্য অপেক্ষা করা বোকামি ছাড়া কিছুই না। কেন শুধু শুধু নিজের টাইম ওয়েস্ট করছো? তারপর রিজভি রওনাকের দিকে তাকিয়ে আওড়ায়, যারা সত্যিকার অর্থে তোমাকে ভালোবাসে, একবার তাদের দিকে হাত বাড়িয়ে দেখো। হতে পারে তুমি তোমার জীবনের সবচেয়ে কঠিন মানুষটা পেয়ে গেছো। আর না হয় অপেক্ষা করো, হয়তো ভাগ্য তোমার জন্য আরও বেস্ট কাউকে রেখে দিয়েছে। ঈশানী ছলো ছলো নয়নে তার দিকে তাকায়। রিজভি আর কি বলবে, প্রেসক্রিপশনে কিছু নতুন ঔষধ সাজেস্ট করে দিল। ঈশানী সেগুলো নিয়ে আগে বেরিয়ে পড়ে। রওনাক বেরোতে যাবে এমন সময় পেছন থেকে আসে রিজভির কণ্ঠস্বর, নিজের জিনিস নিজেকে বুঝে নিতে হয়, না হয় একবার হারালে আফসোস কোনো কাজে আসে না। তাই কখনো কখনো অধিকার খাটিয়েই আদায় করে নেওয়া খারাপ কিছু না। রওনাক বুঝে গেল রিজভি তাকে বলছে। সে ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ঝুলিয়ে চলে গেল। তার মতো অনাথ কার উপর কিভাবে অধিকার খাটাবে? অনাথদের জন্মই হয় মানুষকে দূর থেকে ভালোবাসার জন্য, যেখানে প্রিয় মানুষটাকে পাওয়াটা শুধুমাত্র কল্পনা। এজাজ ও ইয়ানের গাড়ির পেছনে এসপির গাড়ি এসে থামে রোজ হাউসের সামনে। তিনজনে একসাথে ঢুকে সামনের দৃশ্য দেখে হতবিহ্বল হয়ে গেল। চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। কারো মাথায় আসলো না বিষয়টা, যেখানে সারহাত নিজ হাতে সব গোলাপ গাছের এত পরিচর্যা করে, সেখানে এত ভয়ঙ্কর আগুন। এজাজ দ্রুত ফায়ার সার্ভিসকে কল করে। এসপি ভাইয়ের কথা মনে পড়তে বিচলিত অবস্থায় এলোমেলো পা ফেলে বাড়ির ভেতর চলে যায়। তার পিছনে দৌড়ে আসে এজাজ ও ইয়ান। এসপি সারহাতকে খোঁজার উদ্দেশ্যে সারহাতের কক্ষে চলে গেল, কিন্তু না, তার ভাই এখানে নেই। এজাজ ও ইয়ান দুজনেই জানে সারহাত কোথায় থাকতে পারে। এজাজ সিঁড়ি ভেঙে ওঠার আগে ইয়ান তাকে থামিয়ে দেয়। আই থিঙ্ক এসপিকে এখানে থেকে বাইরে নিয়ে গেলে ভালো হবে, কেননা বস কোনোদিনও চাইনি এসপি বা ওনার ফ্যামিলি এই সম্পর্কে কিছু জানুক। আজ না হোক কাল এসপিকে সম্পর্কে সব জানেন। তাদের কথা কেটে পেছন থেকে আসে এসপির কণ্ঠস্বর, কি জনাব? দুজনে কিছু না বলে উপরে চলে গেল। পেছন পেছন এসপিও আসে। সারহাদের সিক্রেট রুমে ঢুকে এসপি চারিদিক দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে কিয়ৎকাল দাঁড়িয়ে থাকে। চারিদিকে সানার এত এত ছবি যা তার কল্পনার বাইরে, কিন্তু নজর ঘুরতেই সারহাদের ওপর দৃষ্টি পড়ে। সবকিছু এক সাইডে রেখে দৌড়ে গেল ভাইয়ের কাছে। অস্থির স্বরে বের হয়, ব্রো, হোয়াটস রং উইথ ইউ? ওপেন ইউর আইজ। তোমার কি হয়েছে? কোনো সারা শব্দ এলো না সারহাদের তরফ থেকে। এসপি এজাজ আর ইয়ানের দিকে তাকায়। তোমরা নিশ্চয়ই জানো ব্রো এর কি হয়েছে। এজাজ তার কাঁধে হাত রেখে শান্ত কণ্ঠে শুধায়, রিল্যাক্স এসপি, বস ঠিক হয়ে যাবে। এই বলে এজাজ পকেট থেকে বের করে একটা ড্রাগস ভরা ইনজেকশন পুশ করে দিল। এসপির সেই দিকে কোনো খেয়াল নেই। সে একাধারে সারহাতকে ডেকেই চলেছে। চোখের সামনে ভাইয়ের এমন রক্তাক্ত শরীর দেখে চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। কিয়ৎকাল পর সারহাদের জ্ঞান আসে। সে চোখ খুলতেই প্রথমে ঝাপসা দেখে সবকিছু। স্পষ্ট হতেই ভেসে ওঠে এসপির আদল। সারহাতকে চোখ খুলতে দেখে এসপির রুহে যেন পানি আসে। সারহাতের পুরো শরীরে কাচের টুকরো গেঁথে। উঠে বসতে চাইলে এসপি নিজের হাতে তড়িঘড়ি করে সব কাজ সরিয়ে দিল। ভাঙা টুকরো আঘাতে তার হাতেও রক্ত হয়ে পড়ে, কিন্তু তার সেদিকে কোনো খেয়াল নেই। বসে পড়ে ভাইয়ের পাশে। উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল, ব্রো, এসব কি? কিভাবে হলো এসব? একবার দেখো নিজের দিকে, কি করেছো তুমি? আর সানার তো এত ছবি কেন? এসপি এক নাগারে প্রশ্ন করে গেলেও সারহাদের মস্তিষ্কে শুধু একটা শব্দই প্রকাশ করলো, সানা, তার সানাম। সারহাদের মস্তিষ্ক ভেসে উঠলো একে একে সব মুহূর্তে, কাল, ক্ষণ, অবস্থান, নিজেকে ভুলে এসপিকে জড়িয়ে ধরে ভাঙা ভাঙা কণ্ঠে চিৎকার করে ওঠে, এসপি, সে আমাকে আবার ভেঙে দিয়েছে। আমি তাকে আমার অন্ধকার জীবনে চড়াতে চাইনি, তবুও আমার পুরো হৃদয় জুড়ে শুধু সানাম। আমি শিল্পী না হয়ে ওর জীবন রাঙাতে চেয়েছি, আর ও শুধু অভিনয় করে গেল। কেন সে অন্য কারোর হলো? কেন আমি এক যুগ ভালোবেসেও তাকে পেলাম না, আর কেউ এত সহজে ওকে পেয়ে গেল? কেন এসপি, বল না। সারহাদের ভাঙা গলার চিৎকারগুলো এসপির মস্তিষ্কে সঠিকভাবে কাজ করতে পারলো না। ব্রো, তুমি কার কথা বলছো? কে সে? তারপর চারিদিকে দৃষ্টি বুলিয়ে সন্দিহান কণ্ঠে আওড়ায়, কোথাও তুমি কি সানার কথা বলছো? সামনে বসা মানবের সেদিকে কোনো খেয়াল নেই। সে এসপিকে ঝাঁকিয়ে আবারও চিৎকার করে ওঠে, সানাম ছাড়া আমি সত্যি বাঁচতে পারবো না এসপি।
দেখ না, আমার বুকের ভিতর দম আটকে আসছে। আমি শ্বাস নিতে পারছি না। প্রতিটা শ্বাসে ওর নাম আটকে যাচ্ছে। ওকে বল না, আমি সব ভুলে যাব, শুধু একবার আমার হতে। সারহাদের কণ্ঠ থেকে আর বুলি বের হলো না। শব্দগুলো কেমন তার কণ্ঠ রোধ করে আসছে। লম্বা শ্বাস টেনে নিয়ে নিজেকে সামলাতে পারছে না। পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করে। ধীরে ধীরে শরীর নিস্তেজ হয়ে পড়ছে। পাশে থাকা এসপি চিৎকার করে ওঠে, ব্রো, ওপেন ইউর আইস। আই প্রমিস আমি সানাকে এনে দেবো তোমায়। ও আমার কথা শুনবে, প্লিজ। দাঁড়িয়ে থাকা এজাজ বুঝে গেল কি হয়েছে। ইতালিতে যাওয়ার পর প্রথম সারহাদ যখন গ্লোবেলটা জয়েন করে তখন প্রায়শই এমন হতো তার সাথে। ধীরে ধীরে ঠিক হলেও প্রতিবার দেশে আসলে ফিরে যাওয়ার পর এমন হতো। কিন্তু গত 6 বছর যখন সে দেশে আসেনি তার সাথে এমন আর হয়নি। এজাজ ইয়ানের দিকে তাকিয়ে হাত ছড়ে, ইয়ান, বসের প্যানিক অ্যাটাক এসেছে ইতালির মতো। গাড়ি বের করো, হসপিটালে যেতে হবে এই মুহূর্তে। কুইক, ফাস্ট, গো। ইয়ান দৌড়ে চলে গেল। এসপি আর এজাজ মিলে দুদিক থেকে সারহাদকে ধরে গাড়িতে নিয়ে বসায়। ততক্ষণে ফায়ার সার্ভিসের টিম আগুন অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এজাজের গাড়ি চলতে শুরু করলো ঢাকা সিটি হসপিটালের দিকে। গাড়িতে বসে এসপি ভাইয়ের মাথাটা নিজের কাঁধে রেখে মনে মনে ভাবছে, ব্রো এর কখনো কোনো ফ্রেন্ড ছিল না, গার্লফ্রেন্ড তো দূরের কথা, একা থাকাটা সবচেয়ে পছন্দের ছিল তার। তাই অলওয়েজ পরিবারের ফ্যাশন, নরোস, পার্টি কিছুতেই ব্রো কোনো দিনও থাকতো না। তাহলে কবে সানার প্রতি এতটা দুর্বল হয়ে পড়লো? কই, আমি তো সাথেই ছিলাম। আমি কেন কোনোদিনও বুঝতে পারিনি? আর ওই কটকটির বাচ্চার তো মনে হয় কোনো কিছুই মনে নেই। তার ভাবনার মধ্যে আসে সারহাদের সম্পূর্ণভাবে জ্ঞান হারানোর আগের ফিসফিসানো। তুমি ছলনা করেই থেকে যাও, আমি সারা জীবন ভালোবেসে রেখে দেবো তোমায় সানাম। রাতটা যেন ঘরের ভেতর ঢুকে পড়তে চাইছে। জানালার কাঁচ পেরিয়ে নয়, বরং মানুষের শ্বাসে, চোখের পাতায় নীরবতার ভাঁজে ভাঁজে। কক্ষের ভিতরে একই কম্পিউটারে জড়িয়ে অনাবৃত দুটি কপত কপতি। সানার দৃষ্টি সামনে স্থির, চোখের পলক পরে আবার ওঠে একটা যন্ত্রের মতো আবেগহীন, যেন তার নিঃশ্বাসের ওঠা নামায় কোনো তাড়া নেই। আর যে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে কখন থেকে তাকে সরি বলেই চলেছে, কিন্তু তার প্রত্যুত্তরে বিপরীত পাশ থেকে আসছে শুধুই নিস্তব্ধতা। রমণীর মুখ থেকে গত 1 ঘন্টা ধরে একটা বলিও বের হয়নি। সে তার আগে আর্যের থেকে পালানোর অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি। কানে এলো আবারও আর্যের কাতর কণ্ঠস্বর, সরি জান, প্লিজ। আই এম সরি ওয়াইফি। না, সানার কোনো হেলদোল দেখা গেল না। আর্য একটু থেমে আবারও চোখ করে, আমি তোমাকে ওয়ার্ন করেছি, বলেছি চলে যেতে। তুমি কেন যাওনি? প্লিজ টক টু মি জান। ইউনো, আমি তোমাকে ছাড়া শূন্য। সানার চোখে কোনো পরিবর্তন হলো না। শূন্যতার সঙ্গে শূন্য যোগ হলে ফল বদলায় না। ওই সময় আমি তোমার মধ্যে ছিলাম না। সরি সুইটি। না, এবারও বিপরীত পাশ থেকে শুধু নীরবতাই এলো। এদিকে রমণীর ব্যথিত শরীরে ক্লান্তরা এসে ভিড় জমালো। মুহূর্তে চোখ নেমে এলো তন্দ্রাভাব। ধীরে ধীরে তার আঁখি জোড়া বন্ধ হয়ে গেল। কিয়ৎকাল পর আর্যে যখন বুঝতে পারলো সানা ঘুমের দেশে তলিয়ে, তখন নিজের মাথাটা একটু উঁচিয়ে ভালোভাবে দেখে। না, সত্যি ঘুমিয়ে পড়েছে। আর ওর ঘুম মানে সে আর নেই। ধীরে ধীরে আর্যের ঠোঁটের কোণে বাঁকা হাসির রেশ ফুটে উঠল। তারপর তার মুখের রং বদলাতে শুরু করলো। অনুতাপের রেখাগুলো হালকা হয়ে এলো। কপালের ভাঁজ মুছে গেল। চোখে ফুটে উঠল এক অদ্ভুত প্রশান্তির দীপ্তি। সে সম্পূর্ণ নিজের মধ্যেই ছিল ওই সময়। আর যে ভালো মতো বুঝে গেছে সানার অনুমতির অপেক্ষা করলে তার আর ফ্যামিলি প্ল্যানিং হবে না। এদিকে বাচ্চারা আসতেও লেট হয়ে যাচ্ছে। তার উপর চারিদিকের সব মৌমাছিগুলোর নজর তো আছে। ঠোঁট কামড়ে হেসে অদ্ভুত দৃষ্টিতে অবলোকন করলো কিয়ৎক্ষণ। তারপর ঝুঁকে সানার কপালে একটা গভীর চুমু রেখে টাওয়াল নিয়ে চলে গেল ওয়াশরুমে। প্রথমে বাথরুমে ইনবিল্ট স্পিকার অন করে বাদশার একটা মিউজিক ছেড়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়ে। গানের ছন্দের তালে তালে তার ঠোঁট নাড়তে শুরু করলো। সাথে পা আপনা আপনি একটু নড়তে শুরু করে। মন মস্তিষ্ক জুড়ে আনন্দের ঢেউ। তার অধর থেকে উৎফুল্ল চিত্তে ফিসফিসিয়ে বের হয়, ইয়েস, ফাইনালি আই হ্যাভ ফুলফিলড মাই বিগেস্ট ড্রিম। তুমি আজ সম্পূর্ণভাবে আমার হয়ে গেলে মাই লাভ। আধা ঘন্টা পর ঠান্ডা পানিতে শাওয়ার নিয়ে বের হয় আরজে। গায়ে একটা ট্রাউজার জড়িয়ে দিল। নজর আটকায় বিছানাতে। তার মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যটা সে দেখছে। ধীর গতিতে এগিয়ে গেল সেই দিকে। রমণীর চেহারা নজরে আসতেই মনে প্রশান্তির হাওয়া খেলে গেল। হাঁটু গড়ে বসলো তার সামনে। হাত চলে গেল রমণীর অধরে, যেখানে তার দেওয়া চিহ্ন জলজল করছে। ঠোঁটের এক কোণে অনেকটা কেটে গেছে। সারা আদলে নজর বুলিয়ে তাকিয়ে থাকলো কিয়ৎক্ষণ পলকহীন ভাবে। এভাবে কতটা সময় কেটেছে আর যে নিজেও জানে না।
তারপর যেন দেখা শেষ হচ্ছে না। মনের পাতায় ভেসে উঠল অতীতের কিছু দৃশ্য। আর যে তখন সবেমাত্র 16তে পা রেখেছে, তখনই এক ধমকা হাওয়ার মতো দেখা হয় একটা বাচ্চার সাথে, যাকে সে জীবনে প্রথম মন খুলে হাসতে দেখেছে। যেখানে তার জীবনে হাসি, কান্না, আনন্দ, দুঃখ সবকিছু জন্মের সাথে সাথে নিষিদ্ধ হয়ে গেছিল, সেখানে কেউ কেন মন খুলে হাসবে? প্রথমে প্রচুর হিংসা ও রাগ হয়েছিল। তার ইচ্ছা করছিল তার মায়ের মতো একেও হাসার অপরাধে টর্চার সেলে বন্দি করে রাখে, তারপর দেওয়া হোক কঠিন সাজা, যেমনটা তার সাথে হয়। কিন্তু তখনই তার ভাবনা ছেড়ে কানে আসে বাচ্চা মেয়েটার মিষ্টি কণ্ঠ। তুমি ওই সময় এমন ঠাস করে পড়ে গেলে কাদায়, কেমন ভূতের মতো দেখাচ্ছে তোমায়। আর এখন এমন কুমড়ো মুখ হয়ে আছো কেন? আর যে ভ্রুকুচকে তার দিকে তাকায়। কেউ ইচ্ছে করে পড়ে নাকি? আর কেউ পড়ে গেলেই এমন হাসতে হবে নাকি? সে লাইফে প্রথম গ্রামে এসেছে, তারপর বৃষ্টির জন্য গ্রামীণ রাস্তার অবস্থা বেহাল। সে জোরে একটা ধমক দিতে গিয়ে চুপ করে গেল, কেননা সামনে বাচ্চা সানা হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার জোগাড়। তারপর তার সাথে কি হলো সে নিজেই জানে না। এই হাসি তার মনে দাগ কেটে গেল। তার মনে হতে লাগলো পৃথিবীতে কেউ আছে যে মন খুলে হাসতে পারে। আর ভেঙে গেল মায়ের করা নিয়মগুলো। সেজন্য অবশ্য তাকে অনেক শাস্তিও পেতে হয়েছে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আর যে উঠে গিয়ে রমণীকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। কারো শীতল স্পর্শ অনুভূত হতেই ঘুমন্ত রমণী কিছুটা নড়ে চড়ে ওঠে। তবে আর যে তাকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে ভাবতে থাকে, তুমি আজ সম্পূর্ণভাবে আমার অন্ধকার অতলে গপ্পরে হারিয়ে গেলে মাই লাভ। যেখান থেকে মৃত্যু ছাড়ার মুক্তি নেই তোমার। আঘাত দিবে, অভিমান করবে, কাঁদবে, গালি দিবে, কিন্তু আমাকে ছেড়ে যেতে পারবে না। হ্যাঁ নো, তোমার এমসিআই আছে, অর্থাৎ মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট। তার জন্য কত সহজে ভুলে গেলে তুমি আমাকে। অথচ গত 14 বছরের 14 ন্যানো সেকেন্ডের জন্য আমি ভুলতে পারিনি। সে টর্চার, সেগুলোতে সবসময় আমার কানে তোমার হাসির ঝঙ্কারগুলো বাজত। কেন এতটা কালো জাদু করলে আমার ওপর? জাওয়ান ম্যানশনের বেসমেন্টের অন্ধকার সেলারগুলোর ভেতর সোফিয়া বসে, এক হাতে ওয়াইনের গ্লাসখানা শক্ত করে চেপে ধরা, অন্য হাতে চেয়ারের হাতুলে আঙুল ঠুকতে থাকে। 1, 2, 3, মাথায় চলছে কড়া হিসাব। চারিদিকে অন্ধকার, শুধু দূরে একটা ক্যান্ডেল, তাও টিম টিম করে চলছে। একটা লম্বা শ্বাস টেনে মনে মনে ভাবে, ওই দিন পার্টিতে সারাত তাকে তার আসল নামে ডেকেছিল, কিন্তু সারাত কিভাবে জানলো সে একজন দুরানীতি বংশের মেয়ে? কোথাও সারাত তার অতীত জেনে যায়নি তো? না, এমনটা হতে পারে না। তার ভাবনার মধ্যে দরজা ঠেলে প্রবেশ করে আব্বাস। এডি, আপনার বলা মতে মাটি করে কফিন বের করে হাড়ের ডিএনএ টেস্ট করিয়েছি, এই যে রিপোর্ট। আব্বাস রিপোর্টটা এগিয়ে দিল সোফিয়ার দিকে। সোফিয়া চোখ খুলে দেখলো 99.9% ম্যাচ। মানে কফিনের লাশ মাস্টারের নয়? জি লেডি। সোফিয়া নিজের দাঁত খিচিয়ে ছুঁড়ে ফেলে দিল রিপোর্টখানা। তাহলে ওই নীল চোখ কার? খোঁজ নাও, ওই ফ্যামিলিতে কেউ বেঁচে আছে কিনা। না লেডি, ওই দিন সবাইকে মেরে ফেলা হয়েছে। কিছুক্ষণ তর্জনী দ্বারা নিজের কপাল ঘষে প্রশ্ন ছড়ে সোফিয়া। রণ, ফ্ল্যাটে কে কে আছে? আব্বাস তার প্রত্যুত্তরে নিজের মাথা সমানে লইয়ে নিল। সোফিয়া তীক্ষ্ণ চোখে তাকায়। আব্বাস? লেডি, কেউ নেই, স্যার সবাইকে সরিয়ে দিয়েছে। এবার যেন সোফিয়ার রাগ চূড়ান্ত। ছুঁড়ে ফেলে দিল নিজের হাতের ওয়াইনের গ্লাসটা। বিকট শব্দে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল গ্লাসটা। রুক্ষ স্বরে আওড়ায়, আমিও দেখতে চাই রণ একটা 2 টাকার মেয়ের জন্য কতটা পাগলামি করতে পারে। তোমাকে পেপার রেডি করতে বলেছি, করেছো? জি লেডি। তাহলে ওই মেয়েকে ডেকে আনবে। সবকিছু কালকেই শেষ হওয়া চাই আমার। আব্বাস জি লেডি বলে চলে যায়। রাতটা এসপির জন্য আর রাত রইল না, তা হয়ে উঠল একটা না দীর্ঘ নিঃশ্বাসহীন অন্ধকার। সারহাদকে হসপিটালে নিয়ে আসা হয়েছে একটু আগে। আসার সাথে সাথেই তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। এসপি আইসিইউর দরজার সামনে পায়চারি করছে। একটু পর একজন ডক্টর বেরিয়ে আসেন। এসপি এগিয়ে যায় তার দিকে, বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করে, ব্রো ঠিক আছে তো? দেখুন, পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। সেলফ হার্ম ইনসিডেন্ট, হেভি ব্লাড লস, সাথে মেন্টাল ব্রেকডাউন, আর রক্ত লাগবে এই মুহূর্তে। আমার আর বসের ব্লাড গ্রুপ সেম, যা রক্ত লাগে আমি দেব। এজাজ চলে গেল ডাক্তারের সাথে। 3 ঘন্টা পর অপারেশন শেষে ডাক্তার বের হন। এই 3 ঘন্টায় এসপি 1 সেকেন্ডের জন্য বসেনি। ডাক্তার তার দিকে তাকিয়ে বলেন, আমার সাথে কেবিনে আসুন।
আমার ব্রোয়ের সাথে দেখা করতে পারবো? না, এখন দেখা করা যাবে না। এসপি আর ইয়ান চলে গেল ডাক্তারের সাথে। ডাক্তার কিছুক্ষণ পর সারহাদের রিপোর্টগুলো তাদের দেখান। এসপি রিপোর্টগুলো দেখছে আর তার পৃথিবী যেন ঘুরে উঠছে। ডাক্তার সহানুভূতিশীল কণ্ঠে বলেন, মিস্টার সারহাদের ব্রেনে আগে একটা বড় ট্রমা হয়েছে। মানে? ডাক্তার ধীরে ধীরে ব্যাখ্যা করেন সারহাদের মেডিকেল রিপোর্ট। ট্রমাটিক ব্রেন ইনজুরি, 12 বছর আগে মাথায় গুরুতর আঘাত, যার প্রভাব এখনও আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতাকে দুর্বল করে রেখেছে। হেমাটোফোবিয়া, রক্ত দেখলে অস্বাভাবিক মানসিক প্রতিক্রিয়া, ভয়, প্যানিক, আবার কখনো উল্টোভাবে রক্তের প্রতি আকর্ষণ। ইমোশনাল ডিসরেগুলেশন, যার কারণে তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন না। রাগ, ঈর্ষা, ভালোবাসা সবই চরম পর্যায়ে। সাথে উনি অনেক দিনে ধরেই ডিপ্রেশনে ভুগছেন। আজকের ঘটনা ট্রিগার হচ্ছিল মাত্র। এসপির শ্বাস ভারী হয়ে এলো। তার ভাই এত ট্রমার মধ্যে, আর সে ঘুণাক্ষুরও টের পেল না কিভাবে? আর 12 বছর আগেই বা ব্রেন ইনজুরি হয়েছে কখন? মোকদ্দমা সবই কিছু তার মস্তিষ্কের বাইরে। ইয়ান তার কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দিল। প্রায় 8 ঘন্টা পর ভোর রাতের দিকে সারহাদের জ্ঞান ফিরে হালকা। হাসপাতালের আলো তার চোখে লাগে। আইসিইউ নীরব, সাদা, যান্ত্রিক এক পৃথিবী। শরীর জুড়ে তার লাগানো, তার হাতে স্যালাইনের ক্যানুলা, মাথায় ব্যান্ডেজ। মনিটরের শব্দে সময় গুনছে তার হৃদস্পন্দন, কিন্তু কেউ দেখছে না তার বুকের ভেতরে যে ঝড়, তার শিরা উপশিরা দিয়ে হাত পা পর্যন্ত ছুটে বেড়াচ্ছে। মনিটরের একঘেয়ে বিপ বিপ শব্দের সঙ্গে তাল মিলিয়ে তার চোখের পাতা কাঁপে। প্রথমেই সে হাত নাড়াতে চায়, ব্যথা লাগে তীব্র। চোখ নামিয়ে দেখে তার হাত মোটা ব্যান্ডেজে মোড়া। পরের মুহূর্তে তার চোখ ছুটে যায় চারপাশে। কর্কশ ভাঙা স্বরে আওড়ায়, সানাম। নার্স ছুটে আসে, শান্ত গলায় বলে, প্লিজ কিপ কাম, ইউ আর ইন আইসিইউ। সারহাদের তার দিকে কোনো ধ্যান নেই। তার মাথায় একটাই নাম ঘুরছে, সানাম। আরো দুজন নার্সও ছুটে আসে। প্লিজ ডোন্ট মুভ। কিন্তু সারহাদের কানে সেই অনুরোধ ঢোকে না। সে দাঁত চেপে ধরে, শ্বাস টেনে নেয়। কণ্ঠের ভেতর জমে থাকা উন্মাদনা এক ঝটকায় বেরিয়ে আসে। ওকে ডাকো এই মুহূর্তে। চোখ দুটো খুঁজতে থাকে চারপাশে তার সানামকে, কিন্তু না। দেয়াল, পর্দা, দরজা সব আছে, শুধু তার সানাম নেই। সে রুক্ষ কণ্ঠে গর্জে ওঠে, দেখো সানাম, আমি জানি তুমি ছোটবেলার মতো হাইড অ্যান্ড সিক খেলছো। তুমি এখানেই আছো তাই না? প্লিজ বেরিয়ে আসো। আমি অনেকগুলো চকলেট এনেছি। দেখো, এই মুহূর্তে না বেরোলে আমি ভীষণ রাগ করব। না। তার সানাম বের হলো না। সে চাদর মুঠো করে ধরে এমন ভাবে টানে যেন কাপড়ের ভাঁজে আটকে থাকা কোনো অস্তিত্বকে বের করে আনবে। বুক ধরফর করে, শ্বাস এলোমেলো, চোখের সাদা অংশে লালচে রেখা। তাকানোর ভঙ্গি বদলে যায়। ভেতরের মানুষটা যেন সরিয়ে অন্য কেউ এসে বসেছে। সে ফিসফিস করে কথা বলতে শুরু করে, ও সব সময় আমার ছিল। রক্তের মূল্য কখনো আমার সানাম হবে না। কাগজে যা লেখা আছে তাতে কিছু যায় আসে না। তারপর হঠাৎ হাত ছুড়ে দেয় শূন্যে। স্যালাইনের স্ট্যান্ডে দুলে ওঠে। মনিটরে শব্দ বাড়ে। ডাক্তার আসেন, তাকে শান্ত গলায় বোঝানোর চেষ্টা করেন, কিন্তু বিপরীত পাশের মানব শোনার অবস্থায় নেই। ধীরে ধীরে ওর পাগলামো বাড়তে থাকে। ডাক্তার না পেরে এসপিদের ডেকে আনেন। এসপিকে দেখে যেন সারহাদ আরো বেশি পাগলামো শুরু করে দিয়েছে। সে কি বলবে নিজেই বুঝতে পারছে না। ডাক্তার তাকে তাগাদা দিতে থাকেন, দেখুন, পেশেন্টকে শান্ত করতে হবে যাতে আমরা ইঞ্জেকশন দিতে পারি, না হয় ওনার ব্রেন আউট হওয়ার সম্ভাবনা আছে। এসপি সারহাদকে শান্ত করার সব রকম চেষ্টা চালায়। ব্রো প্লিজ কাম ডাউন ব্রো। এজাজ ফিসফিস করে তার কানে বলে, এসপি ম্যামকে নিয়ে কিছু বল। এসপির মস্তিষ্ক কাজ করছে না। সামনে তার ভাই এমন অবস্থায় যা তার কল্পনার বাইরে। তাই ভাবনা ছাড়াই আচানক বলে, রিল্যাক্স ব্রো, সানা আরজেকে ভালোবাসে না, তাদের জোর করে বিয়ে হয়েছে, ও শুধু তোমার। মুহূর্তে সারহাদ শান্ত হয়ে গেল। তার মস্তিষ্কে একটা কথাই কাজ করলো, তার সানাম কাউকে ভালোবাসে না, সানাম শুধু তার। ততক্ষণে ডাক্তার ইনজেকশন পুশ করে দিয়েছেন। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পর সে নিঃশব্দে তাকিয়ে থাকে ছাদের দিকে। চোখের কোণে জল জমে, কিন্তু গড়িয়ে পড়ে না। চোখ বন্ধ হওয়ার আগের মুহূর্তে তার ঠোঁট নড়ে। নামটা শুধু বাতাসে লেখা হয়। সানাম। একবার নয়, দুইবার নয়, বারবার।
ধীরে ধীরে হাই ডোজের ঘুমের ঔষধের জন্য তন্দ্রা নেমে আসে। সম্পূর্ণভাবে ঘুমে তলিয়ে যাওয়ার আগ পর্যন্ত আওড়ায় সানাম সানাম সানাম। এসপির চোখে পানি টলমল করছে। সে ডাক্তারের দিকে তাকাতেই ডাক্তার সান্ত্বনার স্বরে আওড়ায়, ডোন্ট ওয়ারি, ঘুম থেকে উঠলে ঠিক হয়ে যাবে। হঠাৎ জ্ঞান ফেরাতে এমনটা হয়েছে। 10 ঘন্টা পর ঘুম থেকে উঠবে, তখন সব কিছু ঠিক হয়ে যাবে। সকাল প্রায় 9টার দিকে সানার ঘুম ভাঙে। আড়ামোড়া ভেঙে নিজেকে আবিষ্কার করে আর্যের রুমে। একে একে স্মৃতিপটে কাল রাতের সব এসে হাজির হলো। নাকে বাড়ি খাচ্ছে খুবই কাছে থেকে কফি আর ভ্যানিলার স্মেল। নিজেকে পর্যবেক্ষণ করতেই নজরে আসে গায়ে জড়ানো আর্যের কালো সিল্কের শার্ট। একটা দীর্ঘশ্বাস ছেড়ে কম্পিউটার সরিয়ে নেমে এলো। আর্যের রুমে চারিদিকে নজর বোলাতেই চোখে পড়ে রুমের একপাশ কেমন বার বানিয়ে রেখেছে। সেই বারের ভেতর এক কোণে সাজানো সারি সারি ওয়াইনের বোতল। কিছু বোতল লম্বা, কিছু চওড়া, গাঢ় লাল, কালো, কখনো ম্লান সোনালি লেবেল। ভিন্ন ভিন্ন ব্র্যান্ড, ভিন্ন ভিন্ন দেশের নাম, ভিন্ন ভিনটেজের শাল। সানা এগুলো দেখে নাক সিটকে নিল। সামনে তাকাতেই দেখে আর্যে কিচেন অ্যাপ্রন পরে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে, কেমন তার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকে। সানা তার এমন নজর দেখে হাত দিয়ে টেনে শটখানা আরো নিচে নামায়। আর্যে তার কাণ্ড দেখে ঠোঁটে হালকা মুচকি হাসি টেনে এগিয়ে আসে তার দিকে। লেটস গো ওয়াই। আর্যে শট থেকে বাকিটা বের হলো না, তার আগে রমণী তাকে 2 হাতে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা মেরে ফেলে দিল। আকস্মিক হামলায় কদম হেঁচকে পেছনে ডিবানে পড়ে গেল। সানা ধূপধাপ কদম ফেলে নিজের রুমে চলে গেল। নিজের রুমের দরজা এত জোরে বন্ধ করলো যেন পুরো বাড়ি কেঁপে উঠেছে। আর যে চোখ মুখ খিচিয়ে আওড়ায়, এর মধ্যে এত শক্তি আসলো কোত্থেকে? মনে হচ্ছে কাল রাতের ডোজ কম হয়েছে, নেক্সট টাইম আরও বাড়াতে হবে। এই বলে চলে গেল নিচে। আর যে কখন থেকে সানার জন্য অধীর আগ্রহী ডাইনিং টেবিলে বসে। একবার হাত ঘড়ি থেকে তাকে টেবিলে নজর ঘুরিয়ে দেখে নিল। হ্যাঁ, সবকিছু ঠিক আছে, সবকিছুই সানার পছন্দের, নিজ হাতে বানিয়েছে সে। কিন্তু এই মেয়ে তো নামার কোনো খবরই নেই। তার ভাবনার মধ্যে সিঁড়ি ভেঙে নেমে এলো সানা। আর্যের দৃষ্টি আটকে গেল রমণীতে। আজকে তাকে একটু বেশি সুন্দর লাগছে নাকি আর্যের চোখে এমনটা মনে হচ্ছে? সানা এসে ধূপ করে চেয়ারে বসে। সে আওয়াজে আর্যের ধ্যান ভাঙে। বুঝলো তার প্রেয়সী সাংঘাতিক ভাবে অভিমান করছে। বসে গেল তার গা ঘেঁষে পাশের চেয়ারে। সানা তাকে পাত্তা না দিয়ে একটা পরোটা ছিঁড়ে খেতে শুরু করলো। চোখ তুলে বারবার তাকাচ্ছে চারপাশে মেঘা ও মালাকে খোঁজার জন্য। পাশে বসা আর্যে তা বুঝে আসতেই বলে, কেউ নেই, একটু পর নতুন সার্ভেন্ট আসবে। তারপর তার কানের কাছে ঝুঁকে হাসকি স্বরে আওড়ায়, এখানে শুধু আমি আর তুমি একা, এটা পারফেক্ট টাইম রোমান্স করার। সানা ভ্রুকুটি করে তার দিকে তাকায়। নিজের হাতে শক্ত করে চেপে ধরে বাটন নাইফটা। সেটাকে প্লেটে ধরে ধার দিতে দিতে শুধায়, হ্যাঁ, পারফেক্ট টাইম, একদম পারফেক্ট টাইম খুন করার, কেউ জানতেই পারবে না। মুহূর্তে আর্যের উচ্ছ্বাসে ভরা চেহারায় অন্ধকার নেমে এলো। তবে মনে মনে খুশি হয়েছে। যাক, কথা তো বলেছে। আর্যে নিজের হাত ভারিয়ে পেঁচিয়ে ধরলো রমণীর কোমর। সানা কটমট দৃষ্টি নিক্ষেপ করে তার উপর। হাত নিষ্পিস করছে তার, ইচ্ছা করছে এক থাপ্পড়ে এই লোকের সব দাঁত ফেলে দিতে। আর্যে তার হাতের দিকে তাকাতে বুঝতে পারে রমণীর মনের অভিলাষ। ঠোঁট টিপে হেসে শুধায়, খুব ইচ্ছা করছে থাপ্পড় দিতে, তাই না? তুমি দিতেই পারো, আমি কিছু মনে করবো না। কিন্তু তার পরিবর্তে আজ আমার নিয়ম চেঞ্জ হবে। চুমু থেকে ডিরেক্ট বাসরে চলে যাব। আফটার অল, থাপ্পড় দেওয়া তোমার বউগত অধিকার, আর বাসর করা আমার স্বামীগত অধিকার। আর্যের এমন যুক্তি শুনে রমণী ক্ষিপ্ত নজরে তাকায়। নিজের নাকের পাটান ফুলিয়ে অন্যদিকে তাকায়। এদিকে বিপরীত পাশের মানবের ভীষণ হাসি আসছে। সানাকে এভাবে গাল ফোলাতে দেখে মনে মনে ভাবলো আর একটু বিরক্ত করে নেই। তারপর অনেকক্ষণ এটা সেটা বলল। না, এবার আর কোনো প্রত্যুত্তর এলো না সানার তরফ থেকে। তাই আর্যে ধীর কণ্ঠে বলিয়া ওড়ায়, অভিমান করেছে আমার উপর, চাইলে অভিযোগ করতে পারো, আজকে সব শুনবো। তাচ্ছিল্য হাসলো বোধহয় সানা। অনেকক্ষণ পর বের হয়, অভিযোগ? এভাবে শকতোক্তি করলো যেন কোনো হাস্যকর কথা শুনলো। পরপর নিজেকে সংবরণ করে শক্ত কণ্ঠে আওড়ায়, লিসেন মিস্টার রণবীর, অভিযোগ সেখানে মানায় যেখানে অধিকার আছে, আর অভিমান সেখানে মানায় যেখানে ভালোবাসা আছে। কিন্তু আপনি তো প্রথম দিনেই বলে দিয়েছেন, না আপনি অধিকার দিবেন আর না ভালোবাসবেন। আর যা আরো কাছে টেনে নিল তাকে, নিচু স্বরে বলে, এখন আমি তোমাকে সব ফিরিয়ে দিচ্ছি তো,
কিন্তু এতদিনে যে আমার সব অভিমান আর অভিযোগগুলো ফুরিয়ে গেছে। এইবার আরজে সানার চুলগুলোকে কানের পেছনে গুজে হিসিয়ে বলে, তোমার অভিমান অভিযোগ সব ফুরিয়ে গেল, আমার সাথে থাকতে হবে। কর্ডার হলে আমার সাথেই থাকতে হবে। ওভারঅল তুমি আমাদের সীমাবদ্ধ, যার অন্য কোনো বিকল্প নেই। আর যদি ছেড়ে দে। রমণী স্বর থেকে বাকি বাক্যটুকু বের করতে পারল না। আর্যের মস্তিষ্কে ছাড়া শব্দটা প্রবেশ করতেই চেপে ধরল এক হাতে রমণীর চিবুক। হাতের শিরা টান টান হয়ে এসেছে। দাঁতের কপাটি চেপে রুক্ষ স্বরে আওড়ায়, আই ওয়ার্ন ইউ, আরেকবার তুমি ছেড়ে যাওয়ার কথা বললে আই সোয়ার আমি তোমার 4 দেয়ালে বন্দি করে রাখবো। মাইন্ডের তোমার কোনো মুক্তি নেই, এই জন্মতে নেই। যদি পরজন্ম বলে কিছু থাকে তাহলে ওই জন্মেও নেই। তুমি শুধু আমার হয়ে থাকবে। সানা নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে আর্যে দীর্ঘশ্বাস ছেড়ে হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সংবরণ করে নিল। পর মুহূর্তেই একটানে রমণীকে নিজের উরুতে বসিয়ে তার কপালে কপাল ঠেকিয়ে শান্ত স্বরে বলে, কেন ডাকো আমাকে বলো তো? তুমি আমার রাগ সহ্য করতে পারবে না দেখে আমি কখনো তোমাকে রাগ দেখাতে চাই না, কিন্তু ছেড়ে যাওয়ার কথা বললে আমি ঠিক থাকতে পারি না। একটু থেমে আবারও যোগ করে, আচ্ছা এসব ছাড়ো, এখন বলো খাবার কেমন হয়েছে? আমি নিজ হাতে বানিয়েছে। সানা আর্যের থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার বহু কসরত করে যখন ব্যর্থ হলো, তখন সামনের দিকে তাকিয়ে অল্প স্বরে প্রত্যুত্তর করে। আর্যের সানার এই শব্দটাতে নিজেকে সন্তুষ্ট করে নিল। তারপর আর কোনো টু শব্দ হলো না। রমণী খাবার শেষ করতে আর্যে তাকে কোলে তুলে নিল। সানা অবাক স্বরে প্রশ্ন করে, আপনি আবার আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? নামান আমায়। আর্যে কানেও তুললো না সানার কথা, নিজের মতো বলে দিল, তুমি ব্রেকফাস্ট করেছো কিন্তু আমি করিনি, আমি করবো এখন। মানে? রুমে গিয়ে মানে বোঝাবো। সানা বুঝতে পেরে নিজের হাত ছোড়াছুড়ি শুরু করে দিল। আর্যে তাকে নিজের কক্ষে এনে দরজা লক করে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে শক্ত কণ্ঠে হুমকি দিল, চুপচাপ এখানে বসে থাকবে, নয় রাতে যেটুকু ছাড় দিয়েছে এখন সেটুকুও দেব না। সানা মনে মনে ভাবলো সে শক্তিতে পেরে উঠবে না আর্যের সাথে, তাই চুপচাপ বসে থাকলো। আর্যে প্রথমে হেয়ার ড্রায়ার বের করে আস্তে ধীরে যত্ন সহকারে রণবীরের ভেজা চুল শোকালো, তারপর আবারও কোলে নিয়ে বেডে বসালো। সানা উঠে পালানোর আগে আর্যে তার উপর নিজের সম্পূর্ণ ভার ছেড়ে দিল। সানার গ্রীবায় মুখ ডুবিয়ে ঠান্ডা কণ্ঠে আওড়ায়, ইউনো ওয়াইফি, আমার সারাটা তোমাকে দেখেই কেটেছে। এখন আমি ঘুমাবো, তাই তুমি চুপচাপ শুয়ে থাকবে, একটা কথা বলবে না, বললে অন্য কিছু হবে। সানা কথা বাড়ালো না, আর বললেই যে আর্যে ছেড়ে দিবে এমনও না। তাহলে শুধু শুধু বলে কি লাভ? তবে তার মাথায় চলছে অন্য কথা, তাই মস্তিষ্ক বলছে না, রণবীরকে এত তাড়াতাড়ি ক্ষমা করিস না। কিন্তু মন যেন তার বিপরীতে সুর মেলাচ্ছে। মন মস্তিষ্কের দ্বন্দ্বে হাঁপিয়ে উঠেছে রমণী। সে নিজেই বুঝতে পারছে না তার কি করা উচিত। কিন্তু একটা কথা রমণীর বুঝে আসে না, আর্যে কেন সকল সার্ভেন্টের কাছ থেকে ছাড়িয়ে দিয়েছে। মিসেস আয়েশা, মেঘা, মাদা, এমনকি যারা ফ্ল্যাট পরিষ্কার করতে আসতো তাদেরকেও চেঞ্জ করে নিয়েছে। রমণী ডুবে গেল নিজের ভাবনাতে। এভাবে কতক্ষণ কেটেছে সে নিজেও জানে না। হঠাৎ আর্যের মুঠোফোনখানা তার ভাবনা চিরে বেজে উঠে বিকট শব্দে। আর্যের ঘুম হালকা হয়ে এলো। বিরক্তিতে কপাল কুঁচকে নিজের ফোনখানা তুলে স্পিকারে দিয়ে কানে রাখে। হ্যালো। অন্য পাশ থেকে আসে রিয়ানার কণ্ঠস্বর। ভাই, একবার তোমাকে অফিসে আসতে হবে। ক্লায়েন্টরা তুমি ছাড়া ডিল ফাইনাল করতে চাইছে না। আই কান্ট। ভাই, এটা ইম্পর্টেন্ট, মম বলেছে। তার কথা কেটে আর্যে শক্ত কণ্ঠে বলে, মম আর যেই বলুক, আসবো না মিন্স আসবো না। সানা তাকে আর বলতে না দিয়ে তার থেকে ফোন নিয়ে বলে, রিয়ানা, তুমি ওদের 20 মিনিট ওয়েট করতে বলো, উনি 10 মিনিটে আসছেন। এই বলে ফোন কেটে দেয়। আর্যে বিরক্তিতে কপাল কুঁচকে মাথা তুলে তার দিকে তাকায়। ওয়াইফি, তুমি এটা কেন করেছো? বিপরীত পাশের রমণীর থেকে কোনো জবাব আসলো না। আর্য একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে চলে গেল। এই সুযোগে সানা গিয়ে দরজার নব ধরে অনেকক্ষণ টেনেছে, কিন্তু খুলতে পারেনি। আর্য ওয়াশরুম থেকে বেরিয়ে তাকে এইসব করতে দেখে মনে মনে হেসে কুটি কুটি। সে একবারে অফিসের জন্য রেডি হয়ে সানার সামনে যায়। তার কপালে অধরে দীর্ঘ চুমু রেখে ভালো করে সতর্ক করে যেন সানা ফ্ল্যাট থেকে না বের হয়। কিন্তু কে শোনে কার কথা? আর্যে যাওয়ার পিছন দিয়ে সানা বেরিয়ে পড়ে এসপির ফ্ল্যাটের উদ্দেশ্যে। এসপি ফ্ল্যাটের সামনে এসে সানা তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজা খুলে এত বিকট আওয়াজে দরজা বন্ধ করলো যেন আর্যের সম্পূর্ণ রাগ এসপির দরজার উপর বের করতে চাইছে। তীব্র শব্দে লিভিং রুমের সোফায় শুয়ে থাকা এসপির ঘুম থেকে লাফিয়ে উঠে বসে। বিরক্তিতে কপাল কুঁচকে সামনে তাকায়।
হসপিটাল থেকে ফিরেছে মাত্র কয়েক ঘন্টা হয়েছে। সানা তার দিকে তাকাতেই দেখে ইসপি কেমন তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে এগিয়ে গেল সেই দিকে। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।